সবাইকে তাহলে ওয়েলকাম করছি আমাদের ভার্বের ক্লাসে। প্রথমত আমাদের যে ভার্ব টপিকটা আছে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনাদের একাডেমিক পারপাস দেখেন, এখানে লিখে রেখেছি রাইট ফর্মস অফ ভার্ব, আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে দুইটা আমাদের আপনার টাইটেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের একাডেমিক মানে এই ইন্টারমিডিয়েট ইংরেজিতে এই দুইটা আছে। দুইটা বলতে আপনারা জাস্ট এই একটা জানেন যে রাইট ফর্মস অফ ভার্ব, কিন্তু আপনি যদি একটু এনসিটিভির যেই সিলেবাস আছে সেখানে কিন্তু এই দুইটা একসাথে লেখা। এখন এই দুইটা কিন্তু সেম টাইপের জিনিস। যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেখাই তখন কিন্তু এই দুইটা একসাথে অ্যাসিমিলেট করে শেখাই, ওই জন্য আলাদাভাবে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্মস অফ ভার্ব আলাদা আলাদা করে শিখতে হয় না। তো আজকের এই ক্লাসের মূল পারপাস হচ্ছে ভার্বের যেই ক্লাসিফিকেশন, তার সাথে বিভিন্ন ধরনের ভার্ব, বিশেষ করে অ্যাডমিশনে যেগুলা থেকে প্রশ্ন আসে সরাসরি সেটা। এবং দ্বিতীয়ত এই ক্লাসে একটু টাচ দেওয়া হবে যে কিভাবে ভার্বের ক্লাসিফিকেশনটা ঠিক মতো আপনার মাথায় থাকলে রাইট ফর্মস অফ ভার্বটা আপনার খুব অনায়াসে সলভ করতে পারবেন। তো তাহলে চলুন শুরু করি আমরা। প্রথমে ভার্বের একদম খুবই জেনারিক একটা সংজ্ঞা আমি এর আগেও বলেছি। ভার্ব মানে যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, এবং এর সাথে আমি বলবো হওয়ার সাথে না হওয়া, এইটাকেও যুক্ত করবেন। কারণ আমরা যখন নেগেটিভ দিই, যেমন মনে করেন বললাম হি ইজ আ স্টুডেন্ট, এখানে আমরা বলছি এই ইজ, এটা কিন্তু কোনো কিছু মানে বোঝাচ্ছে না, কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, কিন্তু যে সে করে, সে গায়, সে খেলে, এটা কিন্তু বোঝাচ্ছে না। এই ইজটা কি ভার্ব বলেন তো? এটা কিন্তু এখানে কিছুটা ওই যে আমরা গতদিন শিখলাম একটা লিঙ্ক ইন ভার্বের মতো কাজ করছে না? এখানে হলো অবজেক্ট স্টুডেন্ট আর হি সাবজেক্ট, এই দুইটাকে লিঙ্ক করে দিচ্ছে। সুতরাং এখানে বোঝাচ্ছে যে সে হয় একজন শিক্ষার্থী, সে হয় একজন ছাত্র। তাহলে এখানে হওয়া বোঝাচ্ছে। যদি এরকম দিই হি ইজ নট আ স্টুডেন্ট, তখন কিন্তু এখানে না হওয়া বোঝাবে। ওই জন্য যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে ভার্ব কাকে বলে, আপনি বলবেন ভার্ব এমন একটা ওয়ার্ড যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, না হওয়া ইত্যাদিকে বোঝায়। এটাই হচ্ছে ভার্ব। ইংরেজি বাংলাতে আমরা যাকে বলি ক্রিয়া। ক্রিয়া। ঠিক আছে। এখন যদি এই তিনটা উদাহরণ দেখেন তাহলে বুঝতে পারবেন। হি প্লেজ ক্রিকেট রেগুলারলি, এখানে প্লে মানে খেলা করা, তাহলে কোনো কিছু করাকে বোঝাচ্ছে। আই হ্যাভ মেনি বুকস, এখানে বলছে আমার অনেক বই আছে, এখানে থাকাকে বোঝাচ্ছে। ইউ আর আ স্টুডেন্ট, যেটা আমি ইতিমধ্যে আপনাদের উদাহরণ দিয়েছি যে সে একজন শিক্ষার্থী। তাহলে সে যে একজন শিক্ষার্থী, সে হয় একজন শিক্ষার্থী, এরকম ভাবে তো আমরা বাংলা বাক্য চয়ন করি না, সেই জন্য আমরা এখানে বলছি যে সে একজন শিক্ষার্থী, এটা হওয়াকে বোঝাচ্ছে। এখন ভার্বের প্রকারভেদ যদি আমরা আসি, ভার্ব প্রাইমারিলি আমরা ইংরেজিতে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফিনাইট ভার্ব, অনেকে ফাইনাইট উচ্চারণ করে, আর হচ্ছে নন ফিনাইট বা নন ফাইনাইট ভার্ব। তো ফিনাইট ভার্ব এইটা আবার হচ্ছে দুই প্রকার। যদি আমরা দেখি ফিনাইট ভার্ব দুই প্রকার কি, একটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখেন এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই প্রাইমারি আপনারা আবার জানেন, প্রাইমারি আবার তিন প্রকার হয়। যে আমি একটু এখানে উঠাই নিয়ে আসি, প্রাইমারি তিন প্রকার হলো, একটা হচ্ছে টু বি, একটা হচ্ছে টু হ্যাভ, আর একটা হচ্ছে টু ডু। এই তিন প্রকারের প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর অন্যদিকে আমরা মডাল অক্সিলারি আবার দুই প্রকার পাই, একটা হচ্ছে পিওর মডাল, আর একটা হচ্ছে সেমি মডাল। তাহলে আপনারা অলরেডি কিন্তু টু বি ভার্ব গুলা জানেন, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো হচ্ছে টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু ডু হচ্ছে ডু, ডাজ, ডিড ইত্যাদি। আর পিওর মডেল নয়টা আছে, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। সেমি মডেল হচ্ছে ওট টু, নিড, তারপরে এই যে টু হ্যাভ, টু বি ভার্ব যেগুলো আছে সেগুলোর সাথে টু টু যুক্ত করলেই কিন্তু সেটা সেমি মডেল হয়ে যায়। যেমন
হ্যাভ হ্যাভ একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, সেখানে আপনি হ্যাভ টু বললেন, হ্যাজ টু বললেন, হ্যাড টু বললেন, বা অ্যাম টু, ইজ টু, আর টু, এগুলো সবই কিন্তু সেমি মডেল হয়ে যাবে। তো ভার্বের ক্লাসিফিকেশন, বিশেষ করে অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এটা পরেও কাজে লাগবে। সুতরাং অবশ্যই এটা ভালো মতো বুঝে নেবেন। তাহলে আমরা পাইলাম ফিনাইট ভার্ব, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর নন ফিনাইট তো বুঝতেই পারছেন, অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। যদি সংজ্ঞায়নের চেষ্টা করি, ফিনাইট ভার্ব হচ্ছে সে সমস্ত ভার্ব যেগুলা আপনার আহ, তিনটা বিষয় আছে: এক, টেন্স; দুই, নাম্বার; তিন, পার্সন। টেন্স, নাম্বার এবং পার্সন পরিবর্তনের সাথে এই ফিনাইট ভার্বগুলো নিজের রূপ পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করে। অসমাপিকা ক্রিয়া বা নন ফিনাইট ভার্ব অন্যদিকে পৃথিবীর যা কিছুই হয়ে যাক না কেন, সে নিজের রূপ কখনো পরিবর্তন করে না। যেমন আই লাইক টু সিং। এখন দেখেন এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে লাইক আর হচ্ছে টু সিং। এই যে লাইক ভার্বটা, এইটাকে আমরা বলছি ফিনাইট ভার্ব, আর এইটাকে আমরা বলছি নন ফিনাইট ভার্ব। এটাকে ফিনাইট ভার্ব কেন বলছি? কারণ যদি আমরা টেন্স চেঞ্জ করে দিই তাহলে এর রূপ চেঞ্জ হবে। যদি আমরা ধরেন পাস্ট করে দিলাম এখন, তাহলে আই লাইক হয়ে যাবে লাইকড। বাট এইটা যদি আপনি দেখেন, তাহলে টু সিং কিন্তু টু স্যাং হবে না, মানে ভি টু কিন্তু হবে না, এই টু সিংই থেকে যাবে। অন্যদিকে যদি আপনি নাম্বার চেঞ্জ করে দেন বা পার্সন চেঞ্জ করে দেন, যদি আমরা এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরকম করে দিই, হ্যাঁ, আয়ের জায়গায় ধরেন হি দিয়ে দিলাম, তাহলে হির সাথে কিন্তু লাইক হয় না, হির সাথে হয়ে যায় লাইকস। অন্যদিকে টু সিংস এরকম কিন্তু আমরা বলি না, এই টু সিং কিন্তু সবসময় দেখেন অপরিবর্তিত। তাহলে আমরা নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তন করলে ফাইনাইট ভার্বগুলা নিজের রূপ পরিবর্তন করে। অন্যদিকে নন ফিনাইট ভার্ব কখনোই নিজের রূপ পরিবর্তন করে না। তাহলে আমরা পেলাম ফিনাইট ভার্ব আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন আমরা অলরেডি আলোচনা করেছি। মেইন ভার্ব আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা আমরা বিস্তারিত আলোচনা করব এর পরের স্লাইডে। তাহলে আমরা এখানে কিন্তু মোটামুটি একটা ভার্বের ক্লাসিফিকেশনের ওভারভিউ পেয়ে গেলাম। এই যে নন ফিনাইট ভার্বগুলো দেখেন, আমরা যে নন ফিনাইট ভার্ব বললাম, নন ফিনাইট ভার্ব এই মাত্র তিন প্রকার: জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল এটা তিন প্রকার, আমরা এটা পরে আলোচনা করছি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যে একটু আগে আমরা যে উদাহরণটা দেখলাম টু সিং, তাহলে এই টু সিং এখানে দেখেন টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এইরকম রূপ আমরা যার পাবো টু প্লাস ভি ওয়ান, অবশ্যই তাকে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি এটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। ওর মধ্যে আরো স্পেসিফিক ভাবে যখন বলবো তখন আমরা বলবো এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ, যেমন টু সিং, টু গো। ওকে, এখন আসি জিরান্ডে। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা এখন যদি বলি ওয়াকিং, তাহলে ওয়াক একটা ভার্ব, তার সাথে আইএনজি আছে। আচ্ছা, খুব ভালো কথা, এটা হচ্ছে জিরান্ড হয়ে গেছে। কিন্তু যদি পার্টিসিপলে আসি, পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট পার্টিসিপলের গঠন ভার্ব প্লাস আইএনজি। দেখেন একদম সিমিলার টু জিরান্ডের গঠনের মতো। তাহলে এইটাকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? জিরান্ড উইল ফাংশন অ্যাজ আ নাউন, নাউনের মতো কাজ করে। আচ্ছা, আমরা কিন্তু নাউনের ক্লাসে আলোচনা করেছিলাম নাউনের ফাংশন কি কি হয়, নাউন একটা সেন্টেন্সে কোন কোন জায়গায় বসতে পারে বা কিসের কিসের মতো কাজ করতে পারে। তার মধ্যে আমরা দেখেছিলাম নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, একটা ভার্বের অবজেক্ট হতে পারে, একটা প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, মানে মেইনলি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এইগুলো হওয়ার কাজ করে হচ্ছে নাউন। তাহলে এখন আমরা এই ওয়াকিং এই শব্দটাকে যদি দেখি একটা সেন্টেন্সে নাউনের মতো ফাংশন করছে, তাহলে আমি সেটা বলে দিতে পারি সেটা হচ্ছে একটা জিরান। যেমন walking is
গুড হ্যাবিট, হাঁটা একটা ভালো অভ্যাস। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইজ হচ্ছে একটা ফিনাইট ভার্ব। কারণ কি? কারণ এইটা অন্তত আর যাই হোক, আপনার এই যে তিনটা আমরা নন ফিনাইট ভার্বের প্রকারভেদ দেখালাম, একটা জিরান্ড, একটা পার্টিসিপল, একটা ইনফিনিটিভ, এদের কিন্তু রূপ ধারণ করে নেই, অর্থাৎ এর আগে কিন্তু টু যুক্ত নেই, এর সাথে আইএনজি যুক্ত নেই। আবার আমরা যদি পাস্ট পার্টিসিপল দেখাই, পাস্ট পার্টিসিপল, এটা তো আমরা ভার্বের ক্লাসিফিকেশন করতে গেলে বলি ভি3 পাস্ট পার্টিসিপল, ভি3। আর যদি আমরা পারফেক্ট পার্টিসিপলের কথা বলি তাহলে ওইটার ফরমেশন হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। তাহলে এখন দেখেন, এই যে ইজ, এটা যে ফিনাইট ভার্ব, এটা আমাদের বুঝতে কিন্তু বাকি নেই, কারণ এটার আগে টু নেই, এটার সাথে আইএনজি যুক্ত নেই, বা এটা ভি3 ফরম্যাটে নেই, বা এর আগে হ্যাভিং প্লাস ভি3 এরকম ফরম্যাটেও নেই। সুতরাং এইগুলোর বাইরে যখন আছে তার মানে এটা হচ্ছে ফিনাইট ভার্ব। আর বাক্যে ফিনাইট ভার্বের ঠিক পূর্বে যেটা থাকে, যে নাউন বা প্রোনাউনটা থাকে, সেটাকে আমরা বলি সাবজেক্ট। তাহলে এখানে দেখেন ওয়াকিং কিন্তু একটা ভার্ব প্লাস আইএনজি হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সের সাবজেক্ট এর মতো ফাংশন করছে। সুতরাং ওয়াকিং এখানে একটা নাউনের মতো কাজ করেছে, বিধায় এটা হচ্ছে জিরান। তাহলে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কাজ করবে একটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা দেখেছি অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া। তাহলে এই ওয়াকিংটাকে যদি আমরা একটু দেখি, ধরেন আমরা বললাম আই স রাব্বি ওয়াকিং। আচ্ছা, তাহলে এইখানে আমাদের ফিনাইট ভার্ব হচ্ছে স, আই হচ্ছে আমাদের সাবজেক্ট, রাব্বি হচ্ছে আমাদের অবজেক্ট, মানে আমি রাব্বিকে দেখেছিলাম। এতদূর পর্যন্ত দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে যাচ্ছিল। তাহলে আমরা বুঝতেই পারছি ওয়াকিং হচ্ছে একটা অতিরিক্ত অংশ। এবং এই ওয়াকিং কি করছে দেখেন, এই ওয়াকিং রাব্বি নাউনটা সম্পর্কে আমাদের একটা তথ্য দিচ্ছে, যে আমি রাব্বিকে দেখেছিলাম। কিন্তু আমি রাব্বিকে কি অবস্থায় দেখেছিলাম, কি করতে দেখেছিলাম? আমি রাব্বিকে হাঁটতে দেখেছিলাম। তাহলে এইটা এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। তাহলে ভার্ব প্লাস আইএনজি কাজ করলো অ্যাডজেক্টিভের মতো, সুতরাং এখানে ওয়াকিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই হচ্ছে আমাদের নন ফিনাইট ভার্বের প্রকারভেদ। পাস্ট পার্টিসিপল আপনারা অলরেডি জানেন, যেমন ধরেন ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রোকেন, এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কারণ আমি বললাম যে আই হ্যাভ ব্রোকেন মাই আর্মস, এইখানে দেখেন, এইখানে কিন্তু এইটা কিন্তু পুরাটা মিলে একটা ফিনাইট ভার্ব। কিন্তু আমি যদি এরকম বলি আই হ্যাভ আ ব্রোকেন লেগ, এখন দেখেন তো, এই হ্যাভটা এখানে আমাদের মেইন ভার্ব, লেগটা হচ্ছে আমাদের এইটার অবজেক্ট। আই হ্যাভ, আমার আছে, কি আছে? আমার একটা পা আছে। এখন এই পাটা সম্পর্কে কি করছে? এই ব্রোকেনটা তথ্য দিচ্ছে। কেমন পাটা, কেমন পাটা হচ্ছে ব্রোকেন, ভাঙা। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করলো, সুতরাং এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যখন এই যে ভি3 মানে পাস্ট পার্টিসিপল, এর আগে যখন হ্যাভিং শব্দটা থাকবে, তখন এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক আই ওয়েন্ট আউট। হ্যাভিং ফিনিশড দ্য টাস্ক আই ওয়েন্ট আউট। এখন এই জায়গাতেই যে হ্যাভিং ফিনিশড, এটা দেখেন হ্যাভিং প্লাস ভি3, তাহলে কাজটি শেষ করে আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম। তো অনেক সময় আমাদের এরকম একটা সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয় যে এই সেন্টেন্সটা, এটা গঠনগত দিক থেকে কি সেন্টেন্স, এটাকে একটা সিম্পল সেন্টেন্স, এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স, না কম্পাউন্ড সেন্টেন্স? তো সাধারণত স্টুডেন্টরা প্রথমে সেন্টেন্সটা দেখেই মানে ডিসাইড করে ফেলে যে এটা তো মোটেও সিম্পল সেন্টেন্স না, বিকজ সিম্পল সেন্টেন্স আমরা জানি কি, সেখানে জাস্ট একটা ক্লজ থাকবে, একটাই অংশ। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা অংশ আছে, তাই না? কমার আগে পরে দুইটা অংশ আছে, এবং দেখেও মনে হচ্ছে না এটা সিম্পল সেন্টেন্স। বাট সিম্পল সেন্টেন্সের যদি আপনারা ডেফিনেশনটা দেখেন, বা সিম্পল সেন্টেন্সের যদি আপনারা গঠনটা দেখেন, একটা সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে।
আর বাদ বাকি আরো 27-28টা ভার্ব থাকতে পারে, বাট সেগুলা সবাইকে নন ফিনাইট হতে হবে। তাহলে এই যে পুরা বাক্যটা, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখেন এইখানে কিন্তু একমাত্র ফিনাইট ভার্ব হচ্ছে ওয়েন্ট, বিকজ ওয়েন্ট হচ্ছে গো, এটার পাস্ট ফর্ম। আর আমরা যদি ওই যেটা আমরা ফাঁকিবাজি টেকনিকটা শিখলাম যে কিভাবে বুঝবো একটা ভার্ব ফিনাইট আর নন ফিনাইট, কারণ সেটাকে আমরা ওই যে এখানে দেখলাম না আমরা গঠনগুলা, এর ভার্ব প্লাস আইএনজিও নেই, এর আগে টু যুক্ত বেস ফর্ম মানে টু গো এরকমও নেই, আবার পার্টিসিপলের মতো আইএনজি ভি3 বা হ্যাভিং প্লাস ভি3ও নেই, সুতরাং এটা আমরা বুঝে গেলাম এটা ফাইনাইট ভার্ব। বাকি আরেকটা যে ভার্ব আছে যদি আপনারা সেটা লক্ষ্য করেন, সেটা কি, এই যে হ্যাভিং ফিনিশড। এখন এইটার যদি আপনারা একটু চেহারাটা দেখেন, কার সাথে আপনারা মিল পাচ্ছেন, মিল পাচ্ছেন হচ্ছে এই যে পারফেক্ট পার্টিসিপলের সাথে, হ্যাভিং প্লাস ভি3, সুতরাং এটা কিন্তু একটা নন ফিনাইট ভার্ব। তাহলে একটা পুরো বাক্যে শুধুমাত্র একটাই আমরা ফিনাইট ভার্ব দেখতে পেলাম, তাহলে এটা কিন্তু মোটেও কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না, এইটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এখানে নন ফিনাইট ভার্বের প্রকারভেদ, তার সাথে আমি উদাহরণ সহ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে নন ফিনাইট ভার্বকে আমরা কিভাবে সহজে চিনতে পারবো, বা এটা মানে এই ভার্বটার ইমপ্লিকেশনটা কি সেন্টেন্সের মধ্যে। আশা করছি এখানে আপনাদের আর প্রশ্ন থাকার কথা না। এরপরে দেখি ফিনাইট ভার্ব, ইতিমধ্যে আমি বলেছি দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি হচ্ছে প্রাইমারি এবং মডাল, প্রাইমারি মডাল কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি। প্রিন্সিপাল ভার্ব অন্যদিকে হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্ম ক্রিয়া, ইনট্রান্সিটিভ ভার্বের বাংলা হচ্ছে অকর্ম। আচ্ছা, এখন কর্ম বলতে আমরা কি বুঝি? কর্ম বলতে অনেকে বলতে পারে যে কর্ম মানে কাজ, আসলে কিন্তু আমরা যখন বলি কাজ, কাজের সাথে আমরা ভার্বকে কিন্তু আলাদা করে ফেলি, ঠিক আছে? কিন্তু ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। আর কর্ম বলতে আমরা যেটা ইংরেজি থেকে অবজেক্ট বলি। তাহলে বাক্যে যেটা সাবজেক্ট থাকে ওটার বাংলা হচ্ছে কর্তা, আর একটা থাকে যেটা হচ্ছে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, আর একটা থাকে যেটা অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। আর একটা বাক্যে কর্ম আছে কি নেই সেটা মানে বোঝার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে বাক্যে যেটা মেইন ভার্বটা থাকবে সেটাকে আপনার প্রশ্ন করতে হবে কি বা কাকে। এই দুইটা প্রশ্ন যদি আপনি করে উত্তরটা পান তাহলে বুঝবেন সেটা হচ্ছে ওই ভার্বের অবজেক্ট বা ওই ক্রিয়ার কর্ম। যেমন আমি যদি বলি হি রিডস আ বুক, তাহলে রিডস হচ্ছে আমাদের এখানে ভার্ব, রিডস মানে হচ্ছে পড়ে। এখন এই পড়েকে আমরা প্রশ্ন করব কি পড়ে, বই পড়ে। তাহলে দেখেন এটা কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি। সুতরাং এই রিডস ক্রিয়া বা এই ভার্বটার কর্ম বা অবজেক্ট হচ্ছে এই বুক। তাহলে এখন আপনাদের এখানে আমি বলছিলাম যে ট্রান্সিটিভ ভার্ব মানে সকর্মক। সকর্মক মানে কি, যেই ক্রিয়ার কর্ম আছে, আর অকর্মক মানে হচ্ছে যেই ক্রিয়ার কর্ম নেই, অর্থাৎ অবজেক্ট নেই। তাহলে রিডস এই বাক্যের মধ্যে দেখেন, এখন যদি প্রশ্ন আসে রিডস কি ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব, তাহলে খুবই সিম্পল অ্যান্সার, যেহেতু ওর অবজেক্ট আছে সুতরাং ও হচ্ছে এখানে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। ট্রান্সিটিভ ভার্ব আমরা বললাম যে এই ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অবজেক্ট সর্বদাই নাউন বা প্রোনাউন হয়। হ্যাঁ, এই দিস ইনফরমেশন শুড বি নোটেড। অবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হয়, সাবজেক্টও সেরকম নাউন বা প্রোনাউনই হয়। তাই বাক্যে ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেই ভার্বটি অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব হবে। আর আমরা এখানে ট্রান্সিটিভ ভার্বকে সহজে মানে সংক্ষেপে ভিটি হিসেবেও লেখা হয়। তাহলে এখন দেখেন হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, সে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। টুক নিয়েছিল, এখন একে আমি প্রশ্ন করি কি নিয়েছিল, শেল্টার নিয়েছিল। তাহলে দেখেন এই ভার্বের পরে কি আছে, ভার্বের পরে নাউন আছে, তাহলে যে ভার্বের পরে নাউন থাকবে সেই ভার্বটা অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব হবে। তাহলে এটা কিন্তু একটা ট্রান্সিটিভ ভার্ব। শি বট আ গিফট ফর মি, সে আমার জন্য একটা উপহার কিনেছিল। তাহলে কিনেছিল, কি কিনেছিল, গিফট কিনেছিল। তাহলে এই গিফট এটা হচ্ছে আমাদের অবজেক্ট, সুতরাং বট এখানে হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। অন্যদিকে ইনট্রান্সিটিভ ভার্বটা ঠিক অপোজিট, যেই ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না তাকে বলা হয় ইনট্রান্সিটিভ বা অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের পরে কোনো ওয়ার্ড
যদি না থাকে, অথবা ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, ঠিক আছে, অ্যাডভার্ব কিন্তু মানে অবজেক্ট হতে পারে না, কারণ আমরা অবশ্যই বলছি এখানে যে একটা নাউন অথবা প্রোনাউন হতে হবে অবজেক্ট হতে গেলে। তাহলে এখন দেখেন, যদি বলি শি ইজ স্লিপিং, এখন দেখেন এই যে সে ঘুমাচ্ছে, এখানে কিন্তু এরপরে কোনো ওয়ার্ডই নেই, সেখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন কিছুই নেই। সুতরাং এটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ। এবং এখানে প্রশ্ন করে দেখেন, সে ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, কি ঘুমাচ্ছে, কাকে ঘুমাচ্ছে, কোনো উত্তর নাই। সুতরাং এখানে স্লিপিংটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। অন্যদিকে দ্য ডোর ওপেন্ড, ওপেন্ড মানে খুলেছিল, এরপরে একটা ওয়ার্ড আছে আমরা দেখতে পাচ্ছি, বাট এই অটোমেটিক্যালি ওয়ার্ডটা কি নাউন বা প্রোনাউন? অবশ্যই না। এক তো চেনার উপায় হচ্ছে লাস্টে এল ওয়াই যদি যুক্ত থাকে তাহলে সাধারণত এটা নাউন হওয়ার কথা না, এটা নর্মালি অ্যাডভার্ব হওয়ার কথা। মাঝে মাঝে অ্যাডজেক্টিভের সাথেও এল ওয়াই যুক্ত থাকে। তাহলে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি মানে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই আপনা আপনি খুলে গেছিল, এই ওপেন এখানে হয়ে গেল ইন্ট্রান্সিটিভ ভার্ব। মাদার লাভস, মা হাসে, কি হাসে, কাকে হাসে, কোনো উত্তর নাই, সুতরাং লাভস এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। দে প্লে ওয়েল, দেখেন ওয়েল এটা কিন্তু একটা অ্যাডভার্ব, সুতরাং প্লে এখানে হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। আশা করছি ট্রান্সিটিভ ভার্ব এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন। এখন আসি কমন ভার্ব নিয়ে। এই কমন ভার্ব এটা চাইলে না দিতে পারতাম, কারণ আমরা নর্মালি যেটাকে অ্যাক্টিভ ভার্ব বলি, সেটাকেই এইখানে আমরা কমন ভার্ব হিসাবে উল্লেখ করেছি। কিন্তু কথা হচ্ছে অ্যাক্টিভ ভার্বটা কি, বা কিভাবে আপনাদের বুঝাবো। যখন আমি প্রথমে এই যে হি ইজ আ স্টুডেন্ট, এখানে দেখেন তো ইজ, এটা কি কোনো ক্রিয়াকে আসলে বুঝাইছে? এটা কি কোনো কাজ বুঝায়? সে হয় একজন ছাত্র, এটা কিন্তু কোনো কাজ বুঝাচ্ছে না। বাট আপনি যদি বলেন হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, তাহলে এটা কিন্তু একটা কাজ বুঝাচ্ছে, ঠিক আছে? এটা একটা অ্যাক্টিভলি কোনো একটা কাজের মধ্যে, মানে ভার্ব কোনটা হবে? ভার্ব হবে সেটাই যেটা করতে গেলে আপনার সময় এবং আপনার শক্তি, অর্থাৎ আপনার টাইম অ্যান্ড এনার্জি, এই দুইটা কি হবে? এই দুইটা হচ্ছে আহ, আপনার ফুরাবে, এই দুইটা কিন্তু আপনার ক্ষয় হবে, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে সে হয় একজন স্টুডেন্ট, এখানে কিন্তু কোনো টাইম এনার্জি এটা কিন্তু পুরানোর কোনো বিষয় আসছে না। কিন্তু আপনি যখন ফুটবল খেলতে যাবেন, আপনার টাইমটাও কিন্তু এখানে কনজিউম হচ্ছে, আপনার এনার্জিটাও কিন্তু এখানে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভার্ব, এবং এই অ্যাক্টিভ ভার্বকে আর এক নামে আমরা বলি হচ্ছে কমন ভার্ব। এবং এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্নে এসেছিল যে হি ডিড ইট, হিয়ার ডিড এটা কি ভার্ব? তাহলে হি ডিড ইট, সে এটা করেছিল, তাহলে এটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভার্ব। সুতরাং এই অ্যাক্টিভ ভার্বকে আমরা কি বলি সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন না। তাহলে এখানে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি এখানে হি ডিড ইট, এই ডিড হচ্ছে একটা কমন ভার্ব, ঠিক আছে? আর যদি আপনারা প্রসেস অফ এলিমিনেশনও এখানে একটু অ্যাপ্লাই করেন, যদি বাকিগুলাকে আমরা নাকচ করতে পারি যে এটা না, এটা না, এটা না, তাহলে কিন্তু অটোমেটিক লাস্টে এই কমন ভার্ব অপশনটাই থেকে যায়। এখন পজিটিভ ভার্ব কি জিনিস, রিফ্লেক্সিভ ভার্ব এগুলা কি জিনিস, এগুলো আমরা আহ, মানে একটু পরেই জানতে পারবো। তাহলে আমরা কমন ভার্বটা বুঝতে পারলাম, মেইনলি যেগুলো অ্যাক্টিভ ভার্ব সেগুলোকে আমরা কমন ভার্ব বলি, বা কমন ভার্বকে অ্যাক্টিভ ভার্ব বলি। এখন আসেন পজিটিভ ভার্ব। একটু আগে আমরা যে অপশনে এখানে দেখলাম না পজিটিভ ভার্ব, সেটা বাংলাতে আমরা যেটাকে বলি প্রযোজক ক্রিয়া। এই যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, মানে যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজে ভার্বটির কাজটা না করে অন্যকে দিয়ে কাজটি করায়, তাদেরকে আমরা পজিটিভ ভার্ব বলি। যেমন মাই মাদার ফিডস মি, এই ফিডস মানে কিন্তু খাওয়া না, এই ফিডস মানে খাওয়ানো। তাহলে এই যে খাওয়ানোর কাজটা আমার মা কিন্তু নিজে খাচ্ছে না, আমাকে খাওয়াচ্ছে। তাহলে এই মাই মাদার এটা হলো আমাদের সাবজেক্ট, তাই না? সাবজেক্ট নিজে কিন্তু কাজটি করছে না, আমাকে দিয়ে খাওয়ানোর কাজটি করা হচ্ছে। সুতরাং এই ফিডস হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, ঠিক আছে? তারপরে দেখেন মাঝে মাঝে এই জিনিসটা একটু লক্ষ্য করবেন, সাধারণত ইনট্রান্সিটিভ ভার্ব যেগুলো হয় এগুলো যদি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু এটা আবার ট্রান্সিটিভ ভার্ব হয়ে যায়। যেমন দ্য হর্স ওয়াক্স, এখানে ঘোড়াটি হাঁটে, এটা ইনট্রান্সিটিভ। কি হাঁটে, কাকে হাঁটে, কোনো উত্তর নাই। বাট যদি এই প্রশ্ন মানে এই সেন্টেন্সটা দেখেন, হি ওয়াক্স দ্য হর্স, এইখানে
বুঝাচ্ছে সে ঘোড়াটিকে হাঁটায়। সে হাঁটে তা কিন্তু বলেনি, বলছে সে ঘোড়াটিকে হাঁটায়। এখানেও কিন্তু কি হাঁটায় সেটার উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন যদি এইভাবে আপনি প্রশ্ন করেন। কিন্তু যখন এরকম বলবেন হি ওয়াকস, সে হাঁটে, কি হাঁটে, কাকে হাঁটে, কোনো উত্তর কিন্তু পাবেন না। তো সেই হিসাবে আপনি হয়তো ইনট্রান্সিটিভ ভাবতে পারেন। কথা হচ্ছে যখন ইনট্রান্সিটিভ ভার্বটা দেখবেন একটা পজিটিভ ভার্বের মতো কাজ করবে, তখন সেটা আবার ট্রান্সিটিভ ভার্ব হয়ে যাবে। কারণ উপরের এই দৃষ্টান্তে এই বাক্যে ছিল দ্য দ্য হর্স ওয়াকস, মানে ঘোড়াটি হাঁটে, এখানে কিন্তু এটা ইনট্রান্সিটিভ। বাট এখানে যখন বলছেন হি ওয়াকস দ্য হর্স, সে ঘোড়াটিকে হাঁটায়, তখন কিন্তু এই ইনট্রান্সিটিভ ভার্বটা মানে হ্যাজ ট্রান্সফর্মড ইনটু ট্রান্সিটিভ ভার্ব। সুতরাং এটা একটু লক্ষণীয় বিষয়। এখন কিছু পজিটিভ ভার্বে যদি আমরা উদাহরণ দেখি তাহলে লক্ষ্য করেন, সি এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, মানে সাবজেক্ট নিজে যখন কাজ করা বোঝায় তখন আমরা বলি, যেমন আই সি, আমি দেখি, অথবা আই সি ইউ, আমি তোমাকে দেখি। কিন্তু শো যখন বলবেন, শো কিন্তু দেখি না, শো হচ্ছে দেখানো, তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে। ইট খাই, আই ইট বিরিয়ানি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব বা কমন ভার্ব। কিন্তু যখন বললেন ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো, আই ফিড বিরিয়ানি টু মাই ফ্যামিলি, তো এখানে আমি আমার ফ্যামিলিকে বিরিয়ানি খাওয়াচ্ছি বা খাওয়াই, এখানে কিন্তু আবার এটা পজিটিভ হয়ে গেল। নো, নো মানে হচ্ছে জানা, এটা হলো অ্যাক্টিভ ভার্ব। ইনফর্ম মানে জানানো, এটা আবার পজিটিভ ভার্ব। তো এরকম ভাবে প্রত্যেকটা ভার্ব আপনি আলাদা আলাদা ভাবে এই লিস্টটা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন লার্ন, লার্ন মানে শেখা। টিচ, টিচ মানে আবার শেখানো। আপনাকে এইভাবে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা বেশ কিছু নিয়ম দেখব। এইগুলা থেকে সাধারণত অ্যাডমিশনের অনেক প্রশ্ন আসে। আপনাদের একটু সুন্দর করে ফ্রেশ মাইন্ডে জিনিসগুলো একটু ধারণ করতে হবে ভিতরে। এক, লেটের নিয়ম। জেনারেলি আমরা এখানে লেট থেকে শুরু করে মেইনলি লেট, মেক, গেট, হ্যাভ, হেল্প, এইগুলার নিয়ম হচ্ছে দেখার চেষ্টা করব। প্রথমত দেখেন, আহ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডুয়ার আর রিসিভার বলে দুইটা শব্দ আমরা এখানে উল্লেখ করেছে। এখন এটা কি জিনিস, এটা যদি আপনারা নিচের এক্সাম্পল গুলা দেখেন তাহলে বুঝতে পারবেন। মেইনলি আমরা লেটের নিয়মের কথা বলছি, যে আহ, এখানে লক্ষ্য করেন, শি লেট আস টু মুভ অল অ্যারাউন্ড, এটা আমরা ইনকারেক্ট বলছি, বিকজ আমাদের লেটের নিয়ম, ডুয়ার মানে কি জানেন? ডুয়ার মানে হচ্ছে যদি কোনো পার্সন হয়, ব্যক্তি হয়, যারা ভার্বের কাজটা নিজে করতে পারে, তাদের দিয়ে করানো হয়, এরকমটা না বুঝিয়ে যদি আপনি দেখেন ভার্বের কাজটা, এই যে সাবজেক্ট মানে যেই আমরা লেটার পরে নাউনটা দিচ্ছি, প্রোনাউনটা দিচ্ছি, সে যদি নিজে করতে পারে, ডু মানে করানো, তাহলে সেটাকে আমরা ডুয়ার বলি। যেমন দেখেন এই উদাহরণটা, শি লেট আস মুভ অল অ্যারাউন্ড, তাহলে এই যে আস, আস মানে কি, এটা উই এর অবজেক্ট না, মানে আমাদের বোঝাচ্ছে। আর ভার্বটা হচ্ছে মুভ। মুভ মানে কি? মুভ মানে হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া অথবা কোনো কিছু স্থানান্তর করা। সে লেট আস মুভ অল অ্যারাউন্ড, এখানে তাহলে লক্ষ্য করেন মুভ, এই যে ভার্বটা, একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। আর আমাদের যেই সাবজেক্টটা বলতে পারেন, এটা হচ্ছে একটা ডুয়ার, বিকজ এটা হচ্ছে একটা পার্সন, সে নিজেই কিন্তু ভার্বের কাজটা করতে পারে। যদি এরকম হয় তাহলে লেটের পরে ডুয়ার বসবে আর তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে দেখেন লেটের পরেই আমরা এখানে ডুয়ারটা বসাইছি, মানে কাদের করতে বলছি সেটা হচ্ছে ডুয়ার বসাইছি, এবং তারপরে দেখেন ভার্বটা কিন্তু বেস ফর্ম বসছে। এখানে ভুল কেন ছিল? বিকজ লেটের পরে আমরা ডুয়ার বসানোর পরে ভার্বটা কিন্তু বেস ফর্মে না দিয়ে আমরা ভার্বটা দিয়ে দিয়েছিলাম ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন যদি লেটার পরে রিসিভার হয়, তাহলে রিসিভারের পরে বি বসবে, তারপরে ভি থ্রি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন লেট দ্য ওয়ার্ক বি ডান। আশা করছি এই উদাহরণটা দেখলে আপনারা ডুয়ার রিসিভার জিনিসটা বুঝতে পারবেন। দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক মানে কি? কাজটি। তাহলে কাজ এটা কি কোনো ব্যক্তি নাকি বস্তু? কাজ কি নিজে নিজেকে করতে পারে? এটা কিছুটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের এই আইডিয়াটা আর কি। তাহলে লেটের পরে আপনি দ্য ওয়ার্ক এটা দেখছেন, এটা কিন্তু ডুয়ার না, বিকজ এটা নিজে কাজটা করতে পারে না, এটা করানো হয়। তাহলে লেট দ্য ওয়ার্ক এটা হচ্ছে রিসিভার। যদি ডুয়ার হইতো তাহলে কি হতো বলেন তো? লেটের পরে আমরা দ্য ওয়ার্ক বসাইতাম, তারপরে হচ্ছে ভি ওয়ান বসতো, তাহলে লেট দ্য ওয়ার্ক ডু, এরকম হইতো। কিন্তু যেহেতু দ্য ওয়ার্ক ডুয়ার না,
দ্য ওয়ার্ক হচ্ছে রিসিভার, তাহলে রিসিভারের পরে একটা বি বসবে এবং তারপরে V3 বসবে, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। ঠিক আছে, কাজটি হতে দাও, এরকম হচ্ছে আমাদের লেটের নিয়মটা। তাহলে যদি লেটের পরে ডুয়ার হয়, অর্থাৎ একটা পার্সন হয় যে নিজে ভার্বের কাজটি সম্পন্ন করতে সক্ষম, তখন আমাদের নিয়ম হচ্ছে লেটের পর ডুয়ার প্লাস V1। আর যদি সেটা একটা রিসিভার হয়, তাহলে লেটের নিয়ম হচ্ছে লেটের পরে রিসিভার বসবে, তারপরে বি ভার্বটা বসবে, তারপরে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আচ্ছা, এখন লেটের পরে আসছে হচ্ছে মেক। দেখেন, মেক দিয়ে কিন্তু আমরা সাধারণত পজিটিভ ভার্বও হতে পারে, ঠিক আছে, আবার মেইনলি কমন ভার্ব বা অ্যাক্টিভ ভার্বও হতে পারে। যেমন রজার্স ডিডন্ট মেক আস টাইপিং আপ আওয়ার ল্যাব রিপোর্টস। এখানে বুঝাই গেল, মানে শুনতেই কিন্তু এটা বেখাপ্পা লাগছে। রজার্স এটা একটা ব্যক্তির নাম, মানে রজার্স না দিয়ে আমরা এখানে রহিম দিই, তাহলে আপনার একটু ভালো। এখানে হচ্ছে যদি আমরা রহিম দিই, আপনারা ওর সাথে সেই সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদের যেহেতু একটা বাঙালি মাইন্ডসেট আছে না, একটু কানেক্ট করতে পারবেন ভালো। আমি বললাম রহিম ডিড নট মেক আস টাইপিং আপ আওয়ার ল্যাব রিপোর্টস। রহিম আমাদেরকে আমাদের ল্যাব রিপোর্ট টাইপ করতে দিয়েছিল না। তাহলে এই জায়গাতে কি হয়েছে, এই মেকের পরে আস আছে, সুতরাং এটা হচ্ছে ব্যক্তি, উই, আমরা। তাহলে আমরা নিজেরা কাজ করতে পারি, সুতরাং আমরা ডুয়ার। তো মেকের পরে যদি ডুয়ার হয়, ঠিক লেটের মতোই V1 হবে। তাহলে এখানে কিন্তু আমরা V1 হয়নি, সুতরাং এটা ইনকারেক্ট এই জন্য। তাহলে এখানে যদি আমরা এরকম করি যে হ্যাঁ, রহিম ডিড নট মেক আস, টাইপিংটা তাহলে কি হবে, V1 হবে টাইপ। তাহলে রহিম ডিড নট মেক আস টাইপ আপ আওয়ার ল্যাব রিপোর্টস, এটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট। তার মানে আবারও বলি ভালো করে, হয়তো ডুয়ার রিসিভার এটা একটু মানে এখনো বোধগম্য হতে কষ্ট হচ্ছে। ডুয়ার মানে যখন কেউ নিজে কাজটা করে, আর রিসিভার মানে যখন কাউকে দিয়ে বা কোনো কিছুর সাথে কাজটা সংগঠিত হয়, কাউকে দিয়ে কাজটা করানো হয়, এরকমটা বোঝায়। তো এটা হচ্ছে তাহলে আমাদের মেকের ডুয়ারের নিয়ম। রিসিভারের নিয়ম এটাও সিমিলার, মেক প্লাস রিসিভার প্লাস V1। তাহলে এখানে ডুয়ার রিসিভার দুইটার নিয়মই কিন্তু সিমিলার। ঠিক আছে, যেমন এখানে দেখেন I cannot seem to make this dishwasher। তাহলে এই মেকের পরে আছে ডিশওয়াশার, ডিশওয়াশার কিন্তু ডুয়ার না, এটা হচ্ছে রিসিভার, বিকজ এটা কোনো ব্যক্তি না, নিজে কাজটা করতে পারে না। ডিশওয়াশারের পরে তাহলে এখন রানিং ভার্ব প্লাস আইএনজি আছে, এটাও কিন্তু এখানে সঠিক না, কারণ আমরা দেখলাম মেকের পরে ডুয়ার হোক বা রিসিভার হোক, পরের ভার্বটা অবশ্যই বেস ফর্মের হবে, V1 হবে। তাহলে I cannot seem to make this dishwasher run, V1। তাহলে মেকের নিয়ম গেল। এখন আসেন হেল্প। দেখেন, যদি হেল্পের পরে ডুয়ার হয়, সিমিলার, V1 হবে। তাহলে মাই টিচার হেল্প মি গেটিং দিস জব। তাহলে হেল্প, হেল্পের পরে কি আছে, মি আছে, এটা হচ্ছে একটা ডুয়ার। তাহলে ডুয়ার যদি থাকে তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে V1। সুতরাং এটা হচ্ছে ইনকারেক্ট। মাই টিচার হেল্প মি গেট দিস জব, এটা হচ্ছে কারেক্ট। আর যদি দেখেন হেল্পের পর রিসিভার হয়, তাহলে প্লাস একটা টু প্লাস V1, মানে ইনফিনিটিভের নিয়ম যেটা আর কি। যেমন মানে এখানে দুইটাই দেওয়া যায়, এখানে আমরা টুটা ব্র্যাকেটে নিছি বিকজ এটা হচ্ছে একটা অপশন আপনার কাছে, আপনি চাইলে টু প্লাস V1ও দিতে পারেন, আবার শুধু V1ও দিতে পারেন যদি রিসিভার হয় আর কি। যেমন শি হেল্পড দ্য কোম্পানি রানিং। এখন এই জায়গাতে দেখেন হেল্পের পরে আছে হচ্ছে দ্য কোম্পানি। দ্য কোম্পানি হচ্ছে একটা পার্সন না, এটা হচ্ছে একটা বস্তু, দ্য কোম্পানি। তাহলে এটা রিসিভার। রিসিভার হলে আপনি কি করতে পারেন, আপনি হয় V1 দিবেন, না হলে টু প্লাস V1 দিবেন। তাহলে শি হেল্পড দ্য কোম্পানি রান, অথবা শি হেল্পড দ্য কোম্পানি টু রান, বোথ আর কারেক্ট। এটা হচ্ছে হেল্পের নিয়ম। আর হ্যাভের নিয়ম কি, হ্যাভের পরে যদি ডুয়ার হয় V1, মানে মেইনলি দেখেন একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে এই যে লাস্টের গেটটা ব্যতীত এর আগে যেগুলো আমরা দেখলাম, হ্যাভ, হেল্প, তারপরে মেক অ্যান্ড লেট, এগুলো প্রত্যেকটার পরে যদি ডুয়ার হয়, প্রত্যেকটার পরে কিন্তু V1 হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখছি যে হ্যাভ প্লাস ডুয়ার প্লাস V1। অর্পিতা হ্যাড হার অ্যাসাইনমেন্ট কমপ্লিট। তাহলে এই জায়গাতে একটু লক্ষ্য করেন, অর্পিতা হ্যাড, আমরা তার মানে হ্যাভ ভার্ব পেয়ে গেলাম, হার অ্যাসাইনমেন্ট,
তাহলে তার অ্যাসাইনমেন্ট, এটা কি ডুয়ার না রিসিভার? এটা কিন্তু রিসিভার। তাহলে হ্যাবের পরে রিসিভার থাকলে অবশ্যই ভি3 হবে। সেজন্য কিন্তু এখানে কমপ্লিট ভি1টা দেওয়া ছিল, এটা ইনকারেক্ট হয়েছে। তাহলে অর্পিতা হ্যাড হার অ্যাসাইনমেন্ট কমপ্লিটেড, ভি3 দিলাম, এটা কারেক্ট হয়ে গেল। এখন যদি দেখি আই হ্যাড আচ্ছা এখানে একটা ভালো নাম দিই, হ্যাঁ, ধরেন সৈকত দিলাম, একটু কমন বাঙালি বাংলা নাম। আই হ্যাড সৈকত কুকিং রাইস, ঠিক আছে, আমি সৈকতকে দিয়ে ভাত রান্না করিয়েছিলাম। তাহলে এখানে দেখেন হ্যাড এর পরে সৈকত একটা ব্যক্তি চলে আসলো, তার মানে নিজে কাজটা করতে পারে, সুতরাং ডুয়ার। তাহলে হ্যাড এর পরে ডুয়ার আছে, তারপরে ভার্বটা হবে ভি1, সুতরাং এখানে কুকিং হবে না, এখানে হবে হচ্ছে কুক। আই হ্যাড সৈকত কুক রাইস। আচ্ছা, এবার আসি গেটের নিয়ম। গেটের নিয়মটা একটু আলাদা, যেহেতু আমরা এর আগে সবগুলা দেখছিলাম যে ডুয়ার প্লাস ভি1 হচ্ছিল, কিন্তু গেটে হবে হচ্ছে ডুয়ার প্লাস টু প্লাস ভি1, অর্থাৎ ইনফিনিটিভ আপনাদের ব্যবহার করতে হবে। আর রিসিভার যদি হয় তাহলে বরাবরের মতো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে। যেমন এখানে দেখেন, লেটস গেট সাম অফ আওয়ার মানি এক্সচেঞ্জ ফর ডলার্স, চলো আমাদের কিছু টাকা সেটা ডলারে এক্সচেঞ্জ করে নিই। তাহলে এখানে গেট চলে আসছে ভার্ব হিসাবে। এরপর আমরা দেখি যে যেটা আছে সেটা ডুয়ার না রিসিভার। সাম অফ আওয়ার মানি, আমাদের কিছু টাকা, তাহলে এটা অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে রিসিভার। যদি রিসিভার হয়, সরি, রিসিভার যদি হয় তারপর একটা ভি3 হওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ ভি1 আছে, তাহলে এর ভি3 কি? লেটস গেট সাম অফ আওয়ার মানি এক্সচেঞ্জড, এটা হচ্ছে ভি3 ফর ডলার্স। আর যদি ডুয়ার হয়, দেখেন ডুয়ার একটা উদাহরণ, উই উইল হ্যাভ টু গেট সামওয়ান ফিক্সিং দ্য ফোন রাইট অ্যাওয়ে। তাহলে এইখানে হ্যাভের সরি গেটের পরে সামওয়ান, সামওয়ান মানে কি? এটা একটা পার্সনকে নির্দেশ করছে, সুতরাং ডুয়ার। তাহলে ডুয়ার যদি হয় তাহলে আমরা জানি এখানে হবে ইনফিনিটিভ টু প্লাস ভি1, তাহলে উই উইল হ্যাভ টু গেট সামওয়ান টু ফিক্স দ্য ফোন রাইট অ্যাওয়ে। আশা করছি আপনারা ডুয়ার রিসিভার এই কনসেপ্টটা ভালো মতো বুঝতে পেরেছেন। সেই সাথে আমরা যেই পাঁচটা আলাদা আলাদা ভার্বের এখানে হচ্ছে উদাহরণ দেখালাম আপনাদের, সেগুলো বুঝতে পারছেন। এটা আপনার পরবর্তী যে ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে আই এম অলওয়েজ দেয়ার, সেখানে কোনো সমস্যা নেই। তারপরে দেখি আমরা একটু ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব সাধারণত যদি আপনাকে শিখতে হয় তাহলে একটু মানে এতক্ষণ যা শিখলেন সেটাকে একটু হজম করেন, 5 সেকেন্ড সময় নেন, টেক সাম ডিপ ব্রেথ, তারপর আমরা আবার নতুন করে শুরু করি। আচ্ছা, তাহলে 5 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে। দেখি, যখন কোনো ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া, যেই ক্রিয়াকে প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, মানে অবজেক্ট পাওয়া যায়, সেই রকম টাইপের যদি ট্রান্সিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে, তখন তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। এটা শুনে আমি জানি পুরো মাথার উপর দিয়ে গেল, বুঝতে কষ্ট হচ্ছে, আমি একটু উদাহরণের সহায়তা নেব, ঠিক আছে? বলা হচ্ছে যখন কোনো ট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ তাকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলাম, তাহলে সেটা অবজেক্ট পাওয়া গেল, সেটা হয়ে গেল একটা ট্রান্সিটিভ ভার্ব। এই ট্রান্সিটিভ ভার্ব অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া তার অবজেক্ট দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মানে ওর তো একটা অবজেক্ট আছেই। যেমন দেখেন, উই সিলেক্টেড হিম, ইলেক্টেড হিম বা নমিনেটেড হিম, চুজ হিম, মেড হিম, যাই বলেন না কেন, এখানে প্রত্যেকটাই কিন্তু ট্রান্সিটিভ ভার্ব। উই সিলেক্টেড হিম, এটা ধরেন দিলাম আমি, উই সিলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। আচ্ছা, সিলেক্টেড মানে নির্বাচিত করা। এখন আমরা এখানে প্রশ্ন করব, কি নির্বাচিত করেছিলাম বা কাকে নির্বাচিত করেছিলাম, তাই তো? কাকে নির্বাচিত করেছিলাম? হিম, তাকে নির্বাচিত করেছিলাম। তাহলে এখানে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে গেলাম, সুতরাং সিলেক্টেড এটা হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটা কি কমপ্লিট সেন্সটা প্রকাশ করছে কিনা। আমরা বলছি উই সিলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম, এইটা শোনার পরে এই অর্থটা কি সম্পূর্ণ হয়েছে? আপনাদের মনে কি একটা প্রশ্ন আসছে না যে আমরা তাকে কি হিসাবে সিলেক্টেড করলাম, কোন পদে সিলেক্ট করলাম?
তাহলে দেখেন, এটাই বলা হচ্ছে যে যখন কোনো একটা ট্রান্সিটিভ ভার্ব তার এই অবজেক্টটা দিয়েও নিজের অর্থ প্রকাশ করতে পারছে না কোনো একটা অতিরিক্ত ওয়ার্ড ছাড়া, তখন সেই ভার্বটাকে আমরা বলি ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব। এখন এই সেন্টেন্সটা তাহলে কমপ্লিট হবে কখন? আমরা যখন বলে দিব যে তাকে আমরা কি হিসাবে সিলেক্ট করলাম। আমরা বললাম উই সিলেক্টেড হিম ক্লাস ক্যাপ্টেন। ক্লাস ক্যাপ্টেন, আমরা তাকে ক্লাস ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করেছিলাম। তাহলে এখন এই যে দেখেন, ক্লাস ক্যাপ্টেন, এই যে অবজেক্টটা আমরা দিলাম, এই অবজেক্টটা ফ্যাক্টেটিভ অবজেক্ট, বিকজ এটা ফ্যাক্টেটিভ ভার্বের জন্য আমরা নিয়ে এসেছি ফ্যাক্টেটিভ অবজেক্ট। আর এই যে হিম, এটা তো নর্মাল অবজেক্ট, আর এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে আবারও এই জিনিসটা একটু রিক্যাপ করি, সেটা হলো যখন কোনো ট্রান্সিটিভ ভার্ব তার নিজের যে অবজেক্ট সেটার দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, তার একটা অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য নিতে হবে, তখন এই যে অতিরিক্ত ওয়ার্ডটা আসবে, মানে অবজেক্টটা আসবে, সেটাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ অবজেক্ট, আর এই ভার্বটাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি না হন, তাহলে এই অংশটুকু দরকার হলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, খুব সুন্দর করে দু একবার পড়বেন, নিচের উদাহরণটা খুব ভালো মতো লক্ষ্য করবেন। আশা করছি ফ্যাক্টেটিভ ভার্বটা বুঝতে সমস্যা থাকার কথা। এবার সেই কগনেট ভার্ব। কগনেট ভার্বটা আমরা যখন বাংলা ব্যাকরণে আলোচনা করেছি, কগনেটিভ ভার্ব কিন্তু একটা অন্য নামে আমাদের কাছে এসেছিল। হ্যাঁ, খুব বেশ এক ঘুম ঘুমিয়েছি, সেই জায়গাতে আমরা দেখেছি ঘুম এবং ঘুমিয়েছি দুটা কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন ছিল। তো ঠিক সেইটারই ইংলিশ কাউন্টার পার্ট, তারই ইংরেজি ভার্সনটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্বটা কি? যেই ভার্বের নাউন ফর্ম, এই যে দেখেন, ইন্ট্রান্সিটিভ ভার্ব তারই নাউন ফর্মকে অথবা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তাদেরকে কগনেট ভার্ব বলে। যেমন আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। এই যে ড্রিম আর এই ড্রেমড, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন, এই দুইটা ঠিক একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে না? তো এটাই বলা হচ্ছে যে যখন কোনো ভার্ব, মানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, বিকজ ইন্ট্রান্সিটিভ ভার্ব ওইটাকেই আপনাকে দেখতে হবে প্রশ্ন করে, যে দেখবেন ইন্ট্রান্সিটিভ ভার্ব সেটার যে নাউনটা, এই নাউনটা আর এই ভার্বটা একই সমজাতীয় কোনো নাউন, এরকম যদি হয়, যেমন ড্রিম আর ড্রেমড, এটা কিন্তু একই হচ্ছে আপনার জায়গা থেকে উৎপন্ন, তখন এই যে অবজেক্ট এটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট, আর এই যে ভার্ব এটাকে বলবো কগনেট ভার্ব। ঠিক একইভাবে হি র্যান আ রেস, দেখেন র্যান এটা মানে হচ্ছে দৌড়েছিল, রেস মানে দৌড় প্রতিযোগিতা, এই দুইটা কিন্তু ঠিক একই জায়গা থেকে উৎপন্ন, সমজাতীয় নাম থেকে। সুতরাং এটা হচ্ছে একটা কগনেট ভার্ব, আর এটা হচ্ছে একটা কগনেট অবজেক্ট। তাহলে আমাদের ফ্যাক্টেটিভ ভার্ব গেল, কগনেট ভার্ব গেল। এখন আসি কপুলেটিভ ভার্বে। মনে হয় একটু মানে কিচিমিচি হয়ে যাচ্ছে, যেহেতু অনেক ক্লাসিফিকেশন অলরেডি চলে এসেছে, বাট ট্রাস্ট মি, যখন একটু ধীরে সুস্থে, একটু ট্রাঙ্কুইল অবস্থায়, একটু কামনেসের সাথে ভালো করে জিনিসটা আবার পড়বেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, একটু হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলা প্রশ্ন ব্যাংক থেকে যদি আহ, দেখতে পারেন, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের হচ্ছে বোধগম্য হয়ে যাবে আর কি। কথা হচ্ছে, ও আচ্ছা, কগনেট ভার্ব কি ট্রান্সিটিভ হয় না? হ্যাঁ, এখন জিনিসটা আপনি একটু দেখেন, সে দৌড়েছিল, কি দৌড়েছিল? একটা রেস দৌড়েছিল, এখন কিন্তু এ আবার ট্রান্সিটিভে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা বলছি যে যদি এমনি এরকম দিতাম, হি র্যান ফাস্ট, মানে এইরকম ভাবে যখন আমরা বলি, তখন এই র্যান, এটা কি নর্মালি ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব? যে সে দ্রুত দৌড়েছিল, তাহলে এখানে দেখেন র্যান কি দৌড়েছিল, কাকে দৌড়েছিল? কোন উত্তর কিন্তু নেই, এটা কিন্তু ইনট্রান্সিটিভ ভার্ব। তার বলছি যখন ইনট্রান্সিটিভ ভার্বই তার নাউন ফর্মকে অথবা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তার মানে তখন তো অবজেক্ট হয়ে গেল ওর, তখন এটাকে আমরা বলবো কগনেট ভার্ব।
আর যেটাকে অবজেক্ট হিসেবে ও গ্রহণ করলো তখন সেটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। মানে তখন দ্য কোয়েশ্চেন ইজ নট অ্যাবাউট যে ইফ ইট ইস আ ট্রান্সিটিভ ভার্ব অর ইনট্রান্সিটিভ ভার্ব, তখন প্রশ্নটা হচ্ছে এটা কি কগনেট ভার্ব কিনা। ঠিক আছে। আচ্ছা, এখন আসি কপুলেটিভ ভার্বে। সবসময় এই প্রথমে যদি আপনার ডেফিনেশনটা পড়েন, একটু অন্যদিকে চলে যাওয়া, মগজ একটু অন্যদিকে ডাইভার্টেড হয়ে যাওয়ার চান্স আছে। তো প্রথমে একটু চেষ্টা করবেন, এক্সাম্পলটা প্রথমে একবার দেখে নেয়। তাহলে এক্সাম্পল একটু দেখি। মাই ডগ ওয়েন্ট ম্যাড। আচ্ছা দেখেন, যেহেতু আমাদের ভার্ব নিয়ে কাজ হচ্ছে, আমরা ভার্বের দিকে লক্ষ্য করবো। ওয়েন্ট ম্যাড, ওকে ফাইন। মাই ড্রিমস কেম ট্রু। এখন আমার প্রশ্ন হচ্ছে, দ্য ডগ ওয়েন্ট এতদূর যদি আমি বলতাম, তাহলে কুকুরটি গিয়েছিল ম্যাড, পাগল, কুকুরটি গিয়েছিল পাগল, এটা কি কোনো কিছু হইলো? তাহলে আমরা বুঝতে পারছি ওয়েন্ট কিন্তু আলাদা হিসেবে, মানে আলাদা করে কিন্তু ওর অর্থ প্রকাশ করছে না। এখানে ওয়েন্ট ম্যাড এটা একসাথে নিয়ে আমাদের ভার্বের কাজ করছে। তো এটাই বলা হচ্ছে যে যখন কোনো একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব তারপর একটা অ্যাডজেক্টিভ বসে আলাদা অর্থ প্রকাশ করে, তাদেরকে কপুলেটিভ ভার্ব বলে। মানে এটা কাপলের মতো কাজ করে। কাপল বলি না আমরা, এটা হচ্ছে কাপল একটা। এই যে ওয়েন্ট, এটা একজন, আর ম্যাড, সরি দেখেন, ওয়েন্ট এটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, বিকজ একে আমরা প্রশ্ন করি, দ্য ডগ ওয়েন্ট গিয়েছিল, কোথায় গিয়েছিল, মানে কে গিয়েছিল, সরি কে বলছি, কি গিয়েছিল, কাকে গিয়েছিল, কোনো উত্তর কিন্তু নেই। সুতরাং এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। অবশ্যই একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব প্লাস একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কি, ম্যাড। ম্যাড কি একটা অ্যাডজেক্টিভ না? ম্যাড মানে পাগল। তো এখন দেখেন ওয়েন্ট ম্যাড, গিয়েছিল পাগল, এই দুইটার কোনোটার অর্থ প্রকাশ করছে না। ওয়েন্ট ম্যাড মানে পাগল হয়ে যাওয়া, তাহলে একটা আলাদা অর্থ প্রকাশ করছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই যে কেম ট্রু, কেম এটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রু এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে মাই ড্রিমস আমার স্বপ্নগুলা, কেম, কেম মানে কি এসেছিল, ট্রু মানে সত্য, আমার স্বপ্নগুলো এসেছিল সত্য। কোনো সেন্স মেক করে না। কিন্তু আপনি যখন কেম ট্রু একসাথে বলবেন যে আমার স্বপ্নগুলো সত্যি হয়েছিল, তাহলে কেম ট্রু কিন্তু একসাথে একটা আলাদা অর্থ প্রকাশ করছে। মানে মেইনলি ইন্ট্রান্সিটিভ ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে যখন একটা আলাদা অর্থ প্রকাশ করে, তখন ওই দুটাকে একসাথে মিলে আমরা বলি হচ্ছে কোপুলেটিভ ভার্ব। মনে রাখার উপায় হচ্ছে কাপল, মনে রাখবেন একসাথে দুইজন জোড়াই আছে। আর আমরা লাস্ট যেই ভার্বের ক্লাসিফিকেশনে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা ঠিক আপনারা কপারেটিভ ভার্ব যেটা দেখলেন, ওইটা মনে রাখবেন মাথায় যে কি ওইখানে বসেছিল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা ছিল হচ্ছে কপুলেটিভ ভার্ব। আর গ্রুপ ভার্ব হলে ভার্ব প্লাস প্রিপোজিশন, ওইখানে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলে একটা ভিন্ন অর্থ প্রকাশ করছিল, আর এখানে ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে একটা ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন দেখেন, হি টেকস আফটার হিজ মাদার। এখানে দেখেন টেক্স, টেক্স মানে হচ্ছে নেয়া, আফটার মানে হচ্ছে পরে। তাহলে দুইটা আলাদা করে যদি অর্থ করি আমরা, সে নিয়েছিল পরে তার মায়ের, তার মায়ের পরে সে নিয়েছিল, জিনিসটা এমন না। এটা উত্তর মানে এটা কি বোঝাচ্ছে, হি টেক্স আফটার হিজ মাদার মানে সে তার মায়ের ধাঁচে গেছে বা তার মায়ের মতোই হয়েছে। তাহলে এইটা কিন্তু একসাথে একটা ভার্বের মতো কাজ করছে, একটা ইউনিট হিসেবে কাজ করছে। তাহলে টেক্স এটা আপনারা জানেন, এটা হচ্ছে একটা ভার্ব, অন্যদিকে আফটার হচ্ছে একটা প্রিপোজিশন। আর এই যে প্রিপোজিশনাল ভার্ব, মানে এটাকে দেখেন কয়টা নাম, গ্রুপ ভার্ব বলে। আর যেহেতু প্রিপোজিশনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে প্রিপোজিশনাল ভার্বও বলে। এছাড়া এটাকে আবার ফ্রেজাল ভার্বও বলে। তিনটা নামে, ঠিক আছে। সবগুলা নাম আপনারা অবশ্যই মনে রাখবেন। তাহলে আমরা দেখলাম যখন একটা ভার্বের পরে একটা প্রিপোজিশন যুক্ত হয় এবং একসাথে ওরা দুইজন মিলে একটা আলাদা অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা বলি গ্রুপ ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। ওকে। আর যখন গ্রুপ ভার্বের পরে কোনো নাউন বা প্রোনাউন বসে, তখন সেটা ট্রান্সিটিভ ভার্ব হিসেবে গণ্য করা হয়। যেমন দেখেন, হি টেকস আফটার হিজ মাদার, এখানে কিন্তু
আমরা একটা নাউন যুক্ত করেছি। তাহলে এখন এই যে টেক্স আফটার, এটা কিন্তু একটা ট্রান্সিটিভ ভার্বের মতো আমরা কনসিডার করব। এত কিছু কমপ্লিকেশন মাথার মধ্যে ঢোকানোর প্রয়োজন নেই। জাস্ট সিম্পল জিনিসগুলা মনে রাখলে আপনাদের অনেকটা কাজ এখানে ডান। আর মডেল সেমি মডেল এটা অলরেডি আমি আলোচনা করেছি। আহ, তবে এখানে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে মডেল সেমি মডেল এইগুলাকে আমরা আলাদা কেন করছি, কেন ওইটাকে মডেল বলছি, কেন এটাকে সেমি মডেল বলছি। বিকজ দেখেন, আমরা মডেলের আলোচনায় বলেছিলাম মডেল ভার্ব হচ্ছে 9টি। 9টি কি? উইল, উড, ওই যে জোড়া জোড়া যেগুলো বসে, উইল, উড এক জোড়া, ক্যান, কুড দুই জোড়া, শ্যাল, শুড, মে, মাইট অ্যান্ড মাস্ট। এই 9টাকে আমরা বলছি যে পিওর মডেল ভার্ব। এই 9টাকে পিওর বলার কারণ হচ্ছে এগুলা মূলত কি ভার্ব, মডেল ভার্বগুলো মূলত অক্সিলারি ভার্ব না। অর্থাৎ এটা সেন্টেন্সে যে মেইন ভার্ব সেটাকে সাহায্য করবে। এ কিন্তু কখনো নিজে মেইন ভার্বের কাজ করতে পারে না। অন্যদিকে আমরা যখন যেগুলা হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি হিসেবে দেখেছি, যে টু বি ভার্ব, টু বি ভার্ব কোনগুলা? টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইগুলা দেখেন, আমি যদি চাই একটা বাক্যে, ধরেন বললাম হি ইজ রানিং ফাস্ট। এই জায়গায় একটু লক্ষ্য করেন, ইজ এটা কিন্তু অক্সিলারি ভার্বের কাজ করছে, বিকজ রানিং, এই যে রান এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর এটা হচ্ছে একে হেল্প করছে, সুতরাং অক্সিলারি ভার্ব। কিন্তু আমি যখন বলবো হি ইজ মাই ফ্রেন্ড, এই জায়গায় লক্ষ্য করেন তো, ইজ কি অক্সিলারি ভার্ব? এখানে কিন্তু ইজ মেইন ভার্ব, বিকজ এখানে এটা একমাত্র ভার্ব। যখন একটা বাক্যে এটা একমাত্র ভার্ব হবে, অবশ্যই সেটা কি মেইন ভার্বের কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলছি, সেগুলা কিন্তু মেইন ভার্বও চাইলে হইতে পারে। যেমন দেখেন হ্যাভ, আমি বলতে পারি আই হ্যাভ ব্রোকেন মাই লেগ। এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি, বিকজ ব্রোক মানে ব্রেক, ব্রোক, ব্রোকেন এটা কিন্তু মেইন ভার্ব। কিন্তু অন্য সময় যখন আমি বলবো আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এখানে কিন্তু হ্যাভ আবার মেইন ভার্ব হয়ে গেছে। সেম একইভাবে ডু, ডাজ, ডিড এটা চাইলে আপনি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, এটা চাইলে আপনি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। অন্যদিকে যদি মডেলের ক্ষেত্রে আসেন, এই যে পিওর মডেল যেগুলোকে আমরা বলছি, এটা আপনি কোনো ধরনের এক্সাম্পল আমাকে দেখাতে পারবেন না যেখানে এই 9টা আপনি একটা মেইন ভার্বের জায়গায় বসাইছেন। যেমন আমি ধরেন এখানে বললাম, হ্যাঁ, যে হি ক্যান দিস, মানে ডাজ ইট মেক এনি সেন্স? কোনো অর্থ প্রকাশ করছে? হি ক্যান দিস, সে, আপনি বলতে পারেন স্যার দিস মানে তো এটা, ক্যান মানে তো পারে, হি মানে সে, সে এটা পারে না। এখানে হবে এরকমটা, হি ক্যান ডু দিস। বা দেখেন হি উইল দেয়ার, এটা হলো কোনো সেন্টেন্স? আপনাকে বলতে হবে কি হি উইল গো দেয়ার। তাহলে দেখেন, এই ক্যানের পরে কিন্তু একটা মেইন ভার্ব প্রয়োজন হলো, উইলের পরে কিন্তু একটা মেইন ভার্ব প্রয়োজন হলো। ঠিক একইভাবে বাকি যে 7টা আছে এগুলোর পরেও কিন্তু একটা মেইন ভার্বের প্রয়োজন হবে। অন্যদিকে সেমি মডেল, সেমি শব্দের অর্থ কি? অর্ধেক। বলছে অর্ধেক মডেল, বিকজ মডেলের যেই ফাংশনটা, যে ও কখনোই মেইন ভার্ব হতে পারে না। কিন্তু সেমি মডেল এখানে বলছে যে না, আমি হ্যাঁ অর্ধেক সময় আমি মডেলে কাজ করব, অক্সিলারি ভার্বের মতো কাজ করব, আবার ও চাইলে বাক্যে মেইন ভার্বও হইতে পারে। যেমন দেখেন কিছু ভার্ব আছে, যেমন নিড, ডেয়ার, ইউজ টু, এগুলো সব সেমি মডেল ভার্ব। আপনি যদি দেখেন, ধরেন আপনি বলেন আই নিড দিস, এখানে নিড কি ভার্ব? এখানে নিড হচ্ছে একটা মেইন ভার্ব, যে আমার এটা প্রয়োজন। আবার যখন আপনি বলবেন আই নিড টু ডু দিস, অথবা আপনি যদি বলেন আই অথবা হি নিড নট টু ডু দিস, মানে ইউ গেট দ্য আইডিয়া, রাইট? এখানে যেগুলা ভার্ব আছে, যদি সেগুলা হচ্ছে আপনার মডেল ভার্বের কাজও করে, আবার মেইন ভার্বের রূপে বসতে পারে, তখন এগুলাকে আমরা সেমি মডেল বলি। আচ্ছা, যাই হোক, সেমি মডেল আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা, হ্যাঁ, এই ভার্বটা দিয়ে আমরা শেষ করে ফেলবো।
এটা অলরেডি আপনারা অলরেডি জানেন, তারপরে একবার বলি। স্টেটিভ ভার্ব এটা হচ্ছে স্টেট। স্টেট মানে হচ্ছে অবস্থা, স্টেট মানে রাষ্ট্র হয়, কিন্তু এখানে আমরা বোঝাচ্ছি অবস্থা। এই ভার্বটা অবস্থা প্রকাশ করে, মানে এই সকল ভার্ব কোনো অবস্থা প্রকাশ করে, কোনো অ্যাকশন প্রকাশ করে না, অর্থাৎ কোনো ডিরেক্টলি কোনো কাজ করা, মানে কোনো কিছু কাজ করা না বোঝায়, জাস্ট অবস্থা প্রকাশ করে, তখন সেটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। আর স্টেটিভ ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। যেমন দেখেন, সি, রেকগনাইজ, অ্যাপ্রিসিয়েট, সিউট, অ্যাগ্রি, মাইন্ড, ওন, এইগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এগুলোর সাথে যে কখনো সিং, আই এম সিইং ইউ, দেখছেন কখনো আই এম সিইং ইউ হয়? কারণ এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। যে ধরেন আমি বললাম যে আই সি ইউ, আমি তোমাকে দেখছি। এই যে দেখছি, এটা কিন্তু একটা অবস্থা, এটা কিন্তু কোনো একটা অ্যাকশন ভার্ব না, হ্যাঁ। তারপরে আই রেকগনাইজড ইউ, ধরেন আমি বললাম যে হি রেকগনাইজড ইউ ইজিলি। রেকগনাইজ মানে কি? চিনতে পারা। সে তোমাকে খুবই সহজে চিনতে পেরে গেছিল। তাহলে এই যে চিনতে পারা, এটা কি কোনো একটা অ্যাকশন ভার্ব হলো? এখানে কিন্তু অ্যাকশন বুঝাইলো না, কোনো কিছু করা বুঝাইলো না। ওখানে কিন্তু দেখেন কোনো এনার্জি কিন্তু কনজিউম হয়নি। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, আপনি প্রশংসা করতে গিয়ে কিন্তু কোনো অ্যাকশন কিন্তু এখানে করছেন না। সুতরাং এইটা একটা স্টেটিভ ভার্ব। ঠিক একইভাবে যখন বলবেন লাভ, এটাও স্টেটিভ ভার্ব হবে। আবার এই যে কিছুদিন আগে থেকে যে ওই যে পাকিস্তানি একটা ড্রেস শপের এক আপু খুব সুন্দর একটা ডায়লগ দিয়ে সেটা খুব ট্রেন্ডিং চলে গেল না, যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো ওই যে লুকিং লাইক এ ওয়াও, এটা কিন্তু গ্রামেটিক্যালি কি? গ্রামেটিক্যালি ভুল, বিকজ লুক হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বের সাথে কখনো আইএনজি হয় না। সো ওই আপু যেহেতু সায়েন্স কেয়ারে পড়াশোনা করেনি, সেই জন্য তার পক্ষে এটা সম্ভব হয়নি। তো আশা করছি আপনারা ভবিষ্যতে এই ভুল করবেন না। তাহলে এখানে হচ্ছে আমাদের আহ, এই সমস্ত ভার্ব গুলা যেগুলো আমরা বলছি, এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। তবে একটা বিষয় লক্ষণীয়, এই যে প্রোগ্রেসিভ গ্রামার হচ্ছে মডার্ন যে গ্রামার, এখানে কিন্তু স্টেটিভ ভার্বকে ডাইনামিক বা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মানে আমরা যেগুলো বলছি এগুলো একদম ট্রেডিশনাল গ্রামারের কথা। কিন্তু এখন বর্তমানে মডার্ন ইংলিশ আপনি যদি বলেন যে স্যার আপনি তো বলছেন যে এগুলোর সাথে আইএনজি হয় না, আমি দেখছি আইএনজি, যে সিং, এই সিং, সিং কিন্তু এখন অনেকে করে, হ্যাঁ। যে আই এম সিইং ইউ, ঠিক আছে, হি ইজ অ্যাপ্রিসিয়েটিং মি, হি ইজ রেকগনাইজিং। তো এগুলা আপনি বলতেই পারেন যে হয়। হ্যাঁ, আমি সেটাই এই জন্য এখানে এই লাইনটা যোগ করা হয়েছে, যে প্রোগ্রেসিভ গ্রামারে স্ট্যাটিক ভার্বকেই ডাইনামিক বা অ্যাকশন হিসাবেও ব্যবহার করা হয়। তো এইটার আগের যে কথাটা, এটা হচ্ছে আপনার পিওরলি একদম ট্রেডিশনাল ওই গ্রামেটিক্যাল পার্সপেক্টিভ থেকে। এখন আমাদের ভার্বের মোটামুটি আলোচনা এখানে শেষ। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কয়েকটা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন আমরা দেখব। তাহলে প্রথম যে প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের প্রশ্ন, 2014-15 সালে এসেছিল। দ্য ভার্ব ফর্ম অফ ট্রমা ইজ, ট্রমা যে শব্দটা আছে এটার ভার্ব ফর্ম কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব ফর্ম? এই যে অ্যামং দিস ফোর অপশনস: ট্রমাটিক, ট্রমাটিক্যালি, ট্রমাটাইজড, ট্রমাটাইজ। এখন আপনাদের জিনিসটা ভালো করে বুঝতে হবে। প্রথমত যদি দেখে কনফিউজড হয়ে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রসেস অফ এলিমিনেশনের মধ্যে যেতে হবে। মানে কি? এলিমিনেট করে করে যান, কোনটা মানে সঠিক উত্তর সেখানে ডিরেক্টলি না চলে যে কোনগুলা ভুল সেগুলো আগে দেখেন। প্রথমত ট্রমাটিক, আমরা জানি অ্যাডজেক্টিভের ক্লাসে শিখেছি, যদি এরপরে একটা নাউন বসে ওটা সেন্স মেক করে তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ। আপনি বলেন ট্রমাটিক ইভেন্ট, হ্যাঁ, খুবই আহ বিষাদপূর্ণ, বেদনাদায়ক একটা ঘটনা, ট্রমাটিক ইভেন্ট, তাহলে ইট ইজ মেকিং সেন্স, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, তাহলে ট্রমাটিক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অন্যদিকে ট্রমাটিক্যালি, ভার্ব কখনো লাস্টে এলয় দিয়ে এন্ড হতে দেখছেন? এটা কিন্তু একটা অ্যাডভার্বে কাজ করবে, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। ওকে, এখন ট্রমাটাইজ আর ট্রমাটাইজড এর মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? এখন কথা হচ্ছে ট্রমাটাইজ, এটার যদি আমরা ভি ওয়ান ধরি, এটাকে কিন্তু আপনি ভি টু বা ভি3 বলতে পারেন, তাই না? কিন্তু কথা হচ্ছে আমরা যখন নন ফিনাইট ভার্ব আলোচনা করলাম, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আমরা কিন্তু পাস্ট পার্টিসিপলকেও
অ্যাডজেক্টিভের মতো ফাংশন করতে দেখেছি। তা আপনি যদি বলেন যে ট্রমাটাইজড পারসন, যে আপনি ধরেন একটা লিফটের মধ্যে ঢুকছেন, সো আপনি লিফটের মধ্যে ঢুকে বললেন যে আই স ট্রমাটাইজড পারসন, তাহলে একজন ব্যক্তি যে ট্রমাটাইজড হয়ে আছে, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমাদের দ্য রাইট অ্যান্সার উইল বি নাম্বার ডি। দেখেন এইভাবে কিন্তু কনফিউশন তৈরি করে। আর আমি আপনাদের বুঝাইলাম যে কিভাবে বাই ফলোইং দ্য প্রসেস অফ এলিমিনেশন আপনি খুব সুন্দর করে তিনটাকে এলিমিনেট করে দিয়ে লাস্ট যেটা বাকি থাকবে সেটার কাছে পৌঁছে যাবেন। আচ্ছা, তারপরে দেখেন ফসফেটস ড্যাশ টু মোস্ট ফার্ম ল্যান্ড ইন আমেরিকা। ফসফেটস হচ্ছে একটা কি বলে আমাদের এখানে রাসায়নিক সার বলতে পারেন। এখন এখানে সঠিক কোনটা হবে? ফসফেটস ড্যাশ টু মোস্ট ফার্ম ল্যান্ড ইন আমেরিকা। প্রথমে আপনাকে দেখতে হবে ফসফেটস এটা কি ডুয়ার না রিসিভার, এইটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। ফসফেটস কি নিজে কাজটা করতে পারে? মানে বলা হচ্ছে যে অধিকাংশ ফার্মে ফসফেটস কি করা হয়, যোগ মানে অ্যাড করার প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখন যদি বলে যে ফসফেটস নিড অ্যাডেড, নিড টু অ্যাড, তাহলে ফসফেটস নিড টু অ্যাড যদি হয় তাহলে দেখেন এটা কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, মানে ফসফেটেরই আপনার অ্যাড করার প্রয়োজন। নাকি নিড টু বি অ্যাডিং, আপনারা জানেন কিন্তু যে টু বি, এই যে বি এর পরে হয় ভার্ব প্লাস আইএনজি হয় অথবা ভি3 হয় যদি প্যাসিভ ভয়েস হয়। তাহলে এখানে এটা কিন্তু প্যাসিভ ভয়েস, বিকজ ফসফেটস নিজেই তো অ্যাড করতে পারবে না। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, ফসফেটস নিড টু বি অ্যাডেড। ওকে, তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ এইটা বোঝাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবেন? যদি সাবজেক্টের কাজ মানে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করতে পারে অ্যাক্টিভ ভয়েস, যদি নিজে না করতে পারে তাহলে প্যাসিভ ভয়েস। যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে বি ভার্বের পরে আইএনজি না হয়ে বি ভার্বের পরে হয় হচ্ছে ভি3। আচ্ছা, নাও নাম্বার 3, we went to Rajshahi last month to see the house where we dash in the 1960s. আমরা গত মাসে রাজশাহী গিয়েছিলাম কি দেখতে? ওই বাসাটা যেখানে আমরা 1960-এর দশকে কি থাকবো, থাকি না থাকতাম, কোনটা হবে দেখেন। বলা আছে এখানে কিন্তু একটা অতীত নির্দেশক চিহ্ন দেয়া আছে। 1960s এটা অতীতকে নির্দেশ করছে, তাহলে উইল লিভ প্রথমে বাদ, কারণ এটা ফিউচার। লিভ এটা হচ্ছে প্রেজেন্ট, তাই না? উড লিভ এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। আর ইউজ টু লিভ, ইউজ টু লিভ মানে হচ্ছে যেটা অতীতকালে আমাদের অভ্যাসগত যে কাজ ছিল, যে আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন, যে আমি প্রতি বিকেল বেলায় ক্রিকেট খেলতাম। তো যে খেলতাম করতাম এগুলো বুঝাইতে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে ওয়ার উই ইউজ টু লিভ ইন দ্য 1960s, 1960-এর দশকে আমরা যেখানে থাকতাম। সুতরাং এখানে হবে হচ্ছে নাম্বার ডি। So now we should obey the laws. Here the verb obey is, আপনার চারটা অপশন দেওয়া আছে। নাম্বার 1 finite verb, নাম্বার 2 প্রিন্সিপাল ভার্ব, নাম্বার 3 নন ফিনাইট ভার্ব, নাম্বার ডি অক্সিলারি ভার্ব। প্রথমে কোনটা হবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা হবে না সেটা খুঁজে বের করা, বারবার কিন্তু আমি বলছি। তাহলে এখন দেখেন অবে এটা প্রথমত অক্সিলারি না, বিকজ শুড এটা হলো মডেল অক্সিলারি, তাহলে অলরেডি একটা অক্সিলারি আছে, তাহলে এটা কিন্তু অক্সিলারি না। প্রথমত এটা কি ভার্ব আমরা এখানে দেখি, নন ফিনাইট কি, নন ফিনাইট যদি হতে হয় তাহলে অবশ্যই এর আগে কি থাকতে হবে, টু প্লাস ভি1 অথবা ওর সাথে আইএনজি যুক্ত থাকতে হবে, অথবা ভি3 ফরম্যাটে বা হ্যাভিং প্লাস ভি3 থাকতে হবে, তাহলে নন ফিনাইটও না। এখন ফিনাইট নাকি প্রিন্সিপাল, এটা ভালো, মানে একটা আমাদের কাছে কিন্তু অপশন আছে, হ্যাঁ। এটা হবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বিকজ শুড হচ্ছে এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ইজ অলওয়েজ কোথায় বসে, এটা অলওয়েজ বসে হচ্ছে আমাদের যেটা প্রিন্সিপাল ভার্ব হবে তার পূর্বে। ওকে, এখন যদি বলেন স্যার এটা ফিনাইট ভার্ব না, না এটা ফিনাইট ভার্ব না, ফিনাইট ভার্ব একসাথে এটা শুড অবে এইটা একসাথে ফিনাইট ভার্ব। তাহলে এখানে আমাদের একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার 5, no sentence can be formed without the
ড্যাশ। ভালো করে দেখেন, ট্রান্সিটিভ ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয়? অবশ্যই হয়। যেমন আমরা কিন্তু ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্বের সময় কিন্তু উদাহরণ দিয়েছি। হ্যাঁ, ফ্যাক্টিটিভ ভার্ব হয়, ইনট্রান্সিটিভ ভার্ব ছাড়া তো হয়। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না। এটা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। আচ্ছা, এটা দেখেন, রিভার ফ্লোজ, হোয়াট কাইন্ড অফ ভার্ব ফ্লোজ ইজ? রিভার ফ্লোজ। তাহলে এখন দেখেন, প্রথমত এটা কি ট্রান্সিটিভ হবে? ট্রান্সিটিভ হতে গেলে অবশ্যই তার অবজেক্ট থাকতে হবে। তো অবজেক্ট থাকতে হলে তো অবশ্যই তারপরে নাউন প্রোনাউন থাকতে হবে, নেই, সুতরাং ট্রান্সিটিভ না। এখন পজিটিভ যদি হতে হয়, পজিটিভ তো জানেন যে কোনো কিছু না না করে কাউকে দিয়ে করানো হয় এমনটা বোঝায়। আর এটা কপুলেটিভও না, সুতরাং এটা হচ্ছে ইনট্রান্সিটিভ। আচ্ছা, হানি টেস্ট সুইট, হেয়ার টেস্ট ইজ অ্যান কি ভার্ব? মধু স্বাদ মিষ্টি। ইনট্রান্সিটিভ, নন ফিনাইট। নন ফিনাইট তো না, ওই তিনটা রূপের মধ্যে কোনোটা না, নাকি কোনোটাই না? দেখেন, নন ফিনাইটও না। এখন ইনট্রান্সিটিভ আর লিঙ্ক ইন, এই দুটার মধ্যে আপনাকে দেখতে হবে এটা হচ্ছে লিঙ্ক ইন ভার্ব, বিকজ ইনট্রান্সিটিভ ট্রান্সিটিভ প্রশ্ন তখনই আসবে যখন সাবজেক্ট নিজে কাজটা করছে কিনা, বা এটা কোনো একটা অ্যাকশন ভার্ব কিনা। এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব না। অ্যাকশন ভার্ব মানে কি? সাবজেক্ট একটা কাজ করছে, যেমন হি প্লেজ, হি গোজ, সে যায়, সে খেলে, এটা সাবজেক্টটা কাজটা করছে। কিন্তু হানি টেস্ট সুইট, এখানে কি মধু নিজে নিজে স্বাদ নিচ্ছে যে মধুর স্বাদ মিষ্টি? না, এখানে কিন্তু মধু নিজে নিজে স্বাদ নিচ্ছে না। তাহলে এই যে টেস্ট, এই ভার্বটা কি করছে? এই যে সুইট আর এই যে হানি, এই সাবজেক্ট আর এই অবজেক্ট, এই দুটাকে লিংক করে দিচ্ছে। আর যেই ভার্বটা সাবজেক্ট আর অবজেক্টকে লিংক করে তাকে আমরা বলি লিঙ্ক ইন ভার্ব। তাহলে এটা হচ্ছে নাম্বার বি। এটা তো অলরেডি আমরা আলোচনা করেছি একবার। আচ্ছা, নাও দিস ইজ দ্য ওয়ান। হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দ্য ফলোইং সেন্টেন্স? নিচের সেন্টেন্সে মেক কি ধরনের ভার্ব? মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। আমার মা আমাকে ঔষধ নিতে বাধ্য করে, এরকম বলতে পারেন, মেক্স মি টেক দ্য মেডিসিন, ওষুধ নিতে বাধ্য করে। স্ট্রং ভার্ব, অক্সিলারি ভার্ব, উইক ভার্ব, পজিটিভ ভার্ব। তাহলে মা নিজে করে না, আমাকে বাধ্য করে। তাহলে বাংলাতে আমরা যেটাকে প্রযোজক ক্রিয়া বলি, ইংরেজিতে পজিটিভ ভার্ব। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, এটা আপনারা উত্তর করবেন। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হিয়ার ইলেক্টেড এটা কি ভার্ব? অপশন হচ্ছে চারটা: ট্রান্সিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, পজিটিভ ভার্ব। তাহলে বোঝা গেল আমরা ভার্ব নিয়ে মোটামুটি এর আগে যতটুকু আমাদের ধারণা ছিল, আশা করছি এই ক্লাসটার পরে সেই ধারণা অনেক বেশি এনরিচড হয়েছে। তার সাথে যদি আমরা এর আগে যেই দেখেন পার্টস অফ স্পিচের যতগুলো এলিমেন্ট আছে, আমরা কিন্তু ধারাবাহিকভাবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আজকে ভার্ব, তো যদি আমরা ওইভাবে চিন্তা করি তাহলে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আপনাদের এইচএসসির কোনো না কোনো একটা টপিকের সাথে ডিরেক্টলি কানেক্টেড। যখন আপনি মডিফায়ার করবেন তখন আপনার অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা সরাসরি এখানে কাজে লাগছে। যখন আপনি রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করছেন তখন কিন্তু এই ভার্বের আলোচনাটা ওখানে কাজে লাগছে। আবার যখন আপনি ধরেন কানেক্টর করছেন তখন আমাদের কনজাংশনের আইডিয়া কাজে লাগবে, যখন প্রিপোজিশন করছেন তখন প্রিপোজিশনের আইডিয়া কাজে লাগবে। সো এইভাবে আপনাকে দেখতে হবে যে বেসিক গ্রামারটা আমি কিভাবে আমার ডে টু ডে লাইফে ইমপ্লিমেন্ট করে আমার একাডেমিক যে জার্নি এটাকে আরো বেশি স্মুথ করতে পারি।